আমি না এক গ্লাস পানি নিয়ে আসো তো। কি হইলো তোমার? মুখটা তো শুকনা কেন? হাসতে হাসতে ইন্টারভিউ দিতে গেলাম, তোমার কি চাকরিটা হয় নাই? আমি এই সুযোগটা হাতছাড়া করে ফেললাম। সরকারি চাকরি, উপর মহল থেকে বলেছে 10 লাখ টাকা দিতে হবে। 10 লাখ টাকা দিতে পারলে চাকরি হবে, আর টাকাটা না দিতে পারলে চাকরিটা হবে না। 10 লাখ টাকা? এটা তো অনেক টাকার ব্যাপার স্যাপার। আর আমাদের কাছে তো সম্বল বলতে কিচ্ছু নাই। টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছিল সব তোমার আব্বার চিকিৎসার সময় খরচ হয়ে গেছে। আর এখন এতগুলো টাকা কোথায় পাবা? আমিও তো ভাবছি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করব। তুমি একটা কাজ করো তো, তোমার পরিচিত কারো কাছ থেকে 10 লাখ টাকা তুমি ধার হিসেবে নিয়ে আসো। দরকার পড়লে চড়া সুদে করে নিয়ে আসো। চাকরিটা একবার হয়ে গেলে টাকা দিতে অসুবিধা হবে। ধার? কার কাছ থেকে ধার নিমু? এই সময় বিনা জামানতে কেউ ধার দেয় না। 10 লাখ টাকা কি চারটিখানি কথা? এতগুলো টাকা যদি আমরা সুদেও আনি, এই সুদের বোঝা টানতে টানতেই তো জীবন শেষ হয়ে যাবে। আর তারপরে যদি চাকরিটা না হয়, তাহলে আমাদের অবস্থা কি হইবে বুঝতে পারতেছো? শোনো, এইসব ধারটার করার দরকার নাই, আমরা একটু চিন্তা ভাবনা করি। তাহলে কি করব? টাকা না থাকলে তো চাকরিটাও হবে না, তাহলে তো ঘরে বসে থাকতে হবে। শোনো, আমি বলতেছিলাম কি, ধারের পথে না যাইয়া আমি আমার বড় ভাইয়ের থেকে টাকাটা নিই। আমার বড় ভাই গত মাসে জমি বিক্রি করছে, সেই টাকা এখনো বড় ভাইয়ের কাছে আছে। তোমার ভাইয়ের কাছে গেলে টাকা আনতে পারবে তুমি? আনতে পারবে না, কারণ তোমার ভাই তো তোমাকে সহ্যই করতে পারে না। আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? বড় ভাই আমারে ফেরাতে পারবে না। আর তাছাড়া এটা তো বড় ভাইয়ের জমির টাকা আমি নিচ্ছি না, ওই বাড়ি তো আমার একটা হক আছে, আমার একটা জমির ভাগ আছে। আমি আমার জমির ভাগের বদলে টাকা নিব। তাই আমি তোমার একটা কথা কই, যেমনি হোক আমি তোমার টাকার ব্যবস্থা কইরা দিতেছি। তোমার কিন্তু সততার সাথে নিষ্ঠার সাথে এই চাকরিটা করতে হইবে। দেখো, আমার চাকরিটা করার খুব ইচ্ছা। আমি জানি না টাকাটা শোধ করতে পারবো কিনা। যদি চাকরিটা হয়ে যায়, আমি কথা দিচ্ছি আমি সততা নিয়ে কাজ করব। নিজের উপর ভরসা রাখো, টাকার উপর না। তুমি কোনো চিন্তা করো না, আমি একটু পরে বড় ভাইয়ের কাছে যাচ্ছি। তুমি ঘরে যাও, ঘরে যাই হাত মুখ ধুইয়া খাবার খায় নাও, টেবিলে গোছায় রাখছি। আচ্ছা। মা, আজকে আমার আব্বারে একটু কল করব। ভাবছি কয়টা দিন গিয়ে আব্বুর বাড়িতে থাইকে আসি। তুমি যদি বাপের বাড়িতে চলে যাও, তাহলে আমার দিকে খেয়াল রাখবে কি? আর এই বাড়িতে আমাকে দেখার মতো কে আছে বলো তো? না মা, আসলে অনেক দিন ধরে বাপ মায়ের দেখতে পারিনি, তাই একটু দেখতে মন চাইতেছে। শোনো, এক কাজ করো, তোমার আব্বাকে যদি এতই দেখার ইচ্ছা করে, তাহলে তাকে আসতে বলো। সে এখানে আসুক, কদিন থাকুক, তারপর মন ভরে তাদেরকে দেখো, ঠিক আছে? কিরে, তুই এখানে কেন? আজকে সূর্য কোন জায়গা থেকে উঠছে? একটা কুফা লোকাই সাত সকালবেলা একেবারে বাসার সামনে দাঁড়াইছে। কি মনে করে আসা হয়েছে শুনি? আজকে আবার কোনো নতুন ফোন দিয়ে আসছো নাকি? ভাবি, ভাইজান কি বাড়িতে আছে? ভাইজানের সাথে আমার একটু কথা ছিল। তোমার দেখে মনে হইতেছে যে তুমি কোনো একটা মতলব নিয়ে আইছো। আজকে আবার কোন মতলব নিয়ে আইছো? হ্যাঁ মা, এখন আসবে না কেন? এখন তো তার পায়ের নিচে মাটি নেই, তাই এখন ভাইয়ের বাড়ির দিকে দৌড় লইছে। মা, কথাটা আমি সরাসরি ভাইজানরাই বলতে চাইতেছিলাম। ভাইজান আসুক, তারপর আমি ভাইজানের সাথে কথা বলতেছি। তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? আমি কেমন আছি এটা তোর জানার দরকার নাই। আর তোর ভাইজানের মন মেজাজ আজকে খুব খারাপ আছে, বুঝছো? তুই এখান থেকে যা, তুই এখানে আইছো কি লিগা? আচ্ছা, একটা কথা কও তো, কিছু হইলেই কেন এই বাড়িতে দৌড়াই চলে আসো? তোমার কি লজ্জা শরম নাই? কোন মুখ নিয়ে এই বাড়িতে আইছো? কিরে, তুই এখানে কে? তোর কি দরকার এই জায়গায়? ভাইজান, আরিফের একটা চাকরির ব্যবস্থা হয়েছে, কিন্তু চাকরির জন্য 10 লক্ষ টাকা লাগবে। তুমি তো আমাদের অবস্থা জানো, এত টাকা তো আমাদের কাছে নাই। বলতেছিলাম যে আমার যে ভাগের যে জায়গাটা আছে না, ওই জায়গাটা বিক্রি কইরা আমারে কিছু টাকা দাও, অথবা জায়গাটা আমার দিয়ে দাও, আমি নিজে বিক্রি কইরা লই। দিন আনে দিন খায়, 10 লাখ টাকা দিয়ে চাকরি চায়। কি একেবারে সরকারি চাকরিটা হাতের মোয়া, চাইলেই পাওয়া যায় না? তুই এখান থেকে চলে যা, এখানে ঢং করতে আহিস না, বুঝছো? ভাগ? জমি? কোন জমির ভাগের কথা বলতেছ?
তোর এই বাপের বাড়িতে তো কোনো ভাগ নাই। তোর বিয়ের সময় তুই তোর সকল ভাগ বুঝে নিছস, আর এই বাড়িতে তোর আর একটুও মাটি নেই। ভাইজান তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? আমি তো এমনি এমনি চাইতেছি না, আর এটা তো আমার হক, আমার হকের জায়গা আমি চাইতেছি। আমি যদি বিপদে না পড়তাম তাহলে হয়তোবা তোমার কাছে আসতাম না। আমি এখন অনেক বিপদে আছি, আমার স্বামীর চাকরি হইতেছে, এই টাকার জন্য যদি চাকরিটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা সমস্যায় পড়ে যাবো। তুমি আমার জমির ভাগটা আমারে দাও, আমি বেচা টাকাগুলো জমা দিই। শুনাবে না, আমি তোর একটা ক্লিয়ার কথা কয়ে দেই, এই বাড়িতে তোর আর কোনো প্রকার কোনো ভাগ নেই। এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ, আর কোনোদিন ভাগের কথা কইয়া এই বাড়িতে আইবি না। এখন সোজা চইলা যা, আর যদি না যাস আমি বাধ্য হব তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। ভাইজান তুমি কিন্তু আমার সাথে অন্যায় করতেছো, আমার সাথে যেটা করতেছো এটা একদম ঠিক করতেছো না। মা, আমি তো তোমার পেটের মাইয়া। ভাইজান তোমার সামনে আমার যা খুশি তাই বইলা যাইতেছে, আর তুমি চুপ করে আছো। দেখ, তোর ভাই যা বলছে সবই ঠিক কথা বলছে, বুঝছো? ঝামেলা করিস না, এতে চলে যা যা। এই আমি না, তুই যা তো এখান থেকে, আমার মাথা গরম করিস না। আর আমার মাথা গরম হয়ে গেলে আমি কি করতে পারি এটা তুই খুব ভালোভাবে জানিস। যা, তুই যা এখান থেকে যা। বুঝতে পারছি ভাইজান, তুমি আমার জমি আমারে এমনি এমনি দিবা না। আসলে কি জানো, দুর্বল জায়গায় মানুষ আঘাত করে বেশি। আমি তো তোমাদের কাছে কখনো কিছু চাই নাই, সবসময় চুপচাপ থাকি, কোনো কিছুর প্রয়োজন হয় না। এই জন্য তোমরা মনে করছো যে আমি দুর্বল। শোনো, এটা আমার ভাগের জমি, আমার জমি, আমার হক কিভাবে আমার আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখছো তোর কত বড় সাহস, মুখের উপর মুখের উপর কথা কয়ে যায়। আফত বিদায় হইছে, নিজেদের জমি আমরা নিজেরা সামলাইতে পারি। বোমা, ঘরে যাও, সাগরে নিয়ে খাইতে দাও। আহো। কত বড় কলিজা, হ্যাঁ, আমার মুখের উপর কথা কয়ে যায়। বৌমা, আরে ও বৌমা, বাইরে আসো। এই যে বাজার নিয়ে আইছি, আজকে ভালো মাছ পাইলাম, টাটকা দেখে এই জন্য মাছগুলা নিয়ে আইলাম। মজা করে রান্না করবা বৌমা। আমি না আব্বা, আমি না বাড়িতে নাই, ওরে আমি ওর ভাইয়ের বাড়ি পাঠাইছি। ভাইয়ের বাড়ি গেছে মানে হঠাৎ কেন? ওই যে আমার সরকারি চাকরির জন্য 10 লাখ টাকার দরকার, ওকে বলেছিলাম আমি, তাই ও বললো ওর ভাইয়ের কাছে নাকি টাকা আছে, তাই টাকার ব্যবস্থা করতে গেছে। কি তুই আমার বৌমারে টাকা আনতে পাঠাইছস ভিক্ষা করতে? হ্যাঁ, লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? নিজের চাকরির জন্য বউরে পাঠাইছস শ্বশুর বাড়িতে? হ্যাঁ, মানে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে লোভ হইছে তোর? ওই, তোর কি এতটুকু যোগ্যতা নাই? তোর লেখাপড়া শিখাইছি কি আমি এই জন্যে? হ্যাঁ, শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে লোভ করছস? আমি পয়সা থাকতে এই বাড়িতে পরগাছার মতো টাকা আনতে আমি দিব না। আবার শোনো, যোগ্যতা দিয়ে আজকাল কিছু হয় না, টাকার দরকার হয়, টাকা ছাড়া চাকরি হয় না। আর তোমার তো বয়স হয়ে গেছে, সংসারে অভাব অনটন, তার দিকে তোমার কোনো খেয়াল আছে? সে খেয়ালও তো নেই। আমার চাকরিটা কিভাবে হবে সেই চিন্তায় আমি বাঁচি না, আর তুমি আসো তোমার সম্মান নিয়ে। দেখ বাবা, আমরা যেমন আছি খুব ভালো আছি, আমার দরকার নাই, দরকার নাই সরকারি চাকরি যদি না হয় না হইলো, কিন্তু তবুও আমি আমার বৌমারে ভিক্ষা করে টাকা আনতে আমি দিব না। বৌমার বাপের বাড়ির টাকা আমার বাড়িতে ঢুকবো না। আব্বা, তুমি কেন কথা বলছো আমি বুঝতে পারছি না তো। টাকার দরকার আমার, চাকরি হলে আমার হবে, টাকা আনতে পাঠিয়েছি আমি, মাঝখানে তুমি কেন নাক গলাচ্ছ? তোমার সমস্যাটা কি বলো তো? আমার সমস্যা আছে, আমি চাই না আমার বৌমা টাকার জন্য কারো কাছে হাত পাইতে ভিক্ষা করুক। এই যে তুমি আসছো, টাকা আনছো, কখন যাবো টাকা আনতে? ভাই, আমারে কোনো টাকা পয়সা জায়গা জমি কিছু দিব না। আর আমি যদি এই ব্যাপার নিয়ে জোর জবরদস্তি করি তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমারে বের করে দিব। আজকে অনেক খারাপ ব্যবহার করছে আমার সাথে, আর বইলা দিছে ওই বাড়িতে নাকি আমার কোনো হক নাই। ওরে আমি কত আশা করে পাঠালাম, আমার চাকরিটা হয়ে যাবে, টাকাটার ব্যবস্থা হয়ে গেলে। তোর ভাই তো জমি বিক্রি করছে, টাকা তো আছেই, তুই টাকা আনতে পারলি না কেন? হ্যাঁ,
তুই যেহেতু টাকা আনতে পারলি না, তুই এই বাড়িতে ফেরত আসলি কেন? তুই তোর ভাইকে ভালো করে বোঝাতে পারিসনি যে আমার টাকা লাগবে, টাকা না হলে চাকরিটা হবে না? কত শখের চাকরি আমার, আজকে সামান্য 10 লাখ টাকার জন্য আমার চাকরিটা হবে না। আমি কি ভাইজানরে কম বলছি? ভাইজান যদি গায়ের জোর দেখায় সবকিছু দখল করে রাখে, তাহলে আমি কি করবো? বাপের বাড়ির অধিকার, বাপের বাড়ির হক, বাপের বাড়ি থেকে যদি না দেয় তাহলে আমি কেমনে আনবো? আমি কি চেষ্টা কম করতেছি? রাখ তোর চেষ্টা, আসলে তোকে দিয়ে কোনো কাজই হবে না। তুই তো সুখে থাকতে চাস না। আজকের পর থেকে তোর কপালে যদি দুঃখ নেমে আসে, আমাকে কিছু বলতে পারবি না। মা আমেনা, কান্না করিস না, সব ঠিক হয়ে যাইব। আব্বা, আপনি আমারে বলেন তো, আমি কি সত্যি অপয়া? মা, ভাই, ভাবি কারো কাছে আমার কোনো মূল্য নাই, নিজের স্বামীর কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো কম চেষ্টা করি নাই। আমার যদি তারা না দেয় আমি কি করবো কল? মারে, আসলে দোষটা ওর না, দোষটা সময়ের। অভাবের তাড়নায় ওর হিতাহিত জ্ঞান নাই। তয় মা, একটা কথা মনে রাখিস, বরগাছা হইয়া বাঁচার চাইতে ডাইল ভাত খাইয়া থাকে অনেক শান্তি রে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি। নে বাজারটা নাও, তুমি ঘরে যাও, কোনো চিন্তা করো না তো, আমি আছি, যাও। এই যে মা, নেও আপনার চা। চা খুব ভালো করেছো বৌমা, এই সময় চাটা আমার খুব দরকার ছিল। বৌমা, সাগর কই? সাগরের যে দেখতেছি না। মা, আপনার ছেলে একটু বাইরে গেছে। মা, একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলো, কি বলবা? আসলে বলছিলাম কি মা, আমি না তো ডেলি ডেলি আসি এই জমি জমার দাবি নিয়ে। আমার কাছে তো ব্যাপারটা একটু ভালো লাগে না। আজ না হয় জমি জমার ব্যাপার নিয়ে আসে, কালকে যদি এই বাড়ির ভাগ নিতে আসে তখন আমরা কই যাব? আমি বুঝি রে মা, এই যে আমিনার কথা কস না, আমিনার কিন্তু এই সম্পদের উপর অনেক লোভ, এটা আমি সবই বুঝি। সাগরের বাপে তিল তিল কইরা এই সম্পদগুলা করছে, এই যে আমিনা সেইগুলা নেওয়ার জন্য অনেক অস্থির হয়ে গেছে, বুঝছো? আমি সব বুঝি, এই সম্পদটা কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থাই করতে পারবো, বুঝছো? আমি তার জন্যই বলছিলাম মা, আপনার ছেলেরে বইলা জমিটা আমার নামে লেখা দিতে, যাতে ও ডেলি ডেলি আইসা ওইটার জন্য দাবি করতে না পারে। পরে আইসা যদি দাবি করে এই জমির ব্যাপারে, বলবো যে জমি তোমার ভাইয়ের না, জমি আমার, তখন আর দাবি করতে পারবো না। তুমি ঠিকই কইছো, সাগরের কাছে এই সম্পদ থাকা মানে মহাবিপদ, বুঝছো? ওইটারে বুঝায় বাজায় নিতে হইব। আর ওই আমেনা বেশি করে সুযোগ পাইবো সাগরের কাছে যদি এই সম্পদটা থাকে। ওইটা যদি তোমার নামে হয়ে যায় তাহলে আমেনা আর সাহস পাইবো না চাওয়ার জন্য, বুঝছো? কি মা, দুইজন মিলে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেছো, কারো কিছু হয়েছে নাকি? না রে বাবা, সমস্যা কিছুই না। কয়দিন ধরে তোর শরীরটা ভালো যাইতেছে না, এই চিন্তাটাই করতেছিলাম আর কি। তোর ব্যবসার যে চাপ সেটা আমি বুঝি ভালো করে, খাজনা দেওয়া, তারপরে দালালি করা, জাগার অনেক কিছু মিললেই তোর অনেক সমস্যা। যাক, কি করবি, পুরুষ মানুষ করতে হয়, কিন্তু তারপরও ভাইবা চিন্তা সবকিছু করবি। ব্যবসার যে চাপ সবকিছু তো তোর একাই সামলাইতে হয়। কি করবো কও মা, সে তো করতেই হইতো, পুরুষ মানুষ জীবন চালাইতে গেলে, সংসার চালাইতে গেলে করতেই তো হবে। না মানে বৌমা বলতেছিল কি যে ওই সম্পদটা মানে বৌমার নামে লেখা দিতে বলছিল, মানে ওই যে বৌমার নামে যদি লেখা দেস তাহলে ওই জায়গাটা আমি না আর চাইতে পারবো না, বুঝছো? তো এই জন্যই কইতেছিল এগুলা। হ্যাঁ গো, জমিটা যদি আমার নামে লেখা দাও তাহলে ও বারে আইসা জমির দাবি করতে পারবো না, কারণ তখন তো জমিটা আমার নামে থাকবো। আরে তুমি তো একদম খাঁটি কথা কইছো। জমিটা যদি আমি তোমার নামে দিয়ে দেই তাইলে তো আমি না আইসার জমির ভাগ চাইতে পারবো না। এই কোথায় রাখো এত বুদ্ধি তুমি বলো তো? হামেনাটা তো একটা সাইজটা করতে হবে, আরে সাইজটা করতে গেলে মা এই চালটাই হচ্ছে সবচাইতে বড় চাল। ঠিক আছে মা, আমি 2-1 দিনের মধ্যে উকিল ডাইকা ওর নামে জমিটা আমি লেখা দেবো। এই তো আমার সোনার ছেলে, তোর মতো দিল খোলা মানুষ এই দুনিয়াতেই হয় না, বুঝছো? তুই একটা লক্ষ্মী ছেলে আমার। হ, তুমি তাই করো, বেশি দেরি করো না। আচ্ছা ঠিক আছে আম্মা। শোন বাজা, এই যে আজকের পর থেকে
তুই যেখানে যাবি একটু সাবধানে চলাফেরা করবি, শত্রুর তো আর অভাব নাই, বুঝছো না? আরে মা, তুমি আমারে নিয়ে ভাবিও না তোমার। আমারে কেউ কিছু পাওয়ানোর সাহস রাখে, আমারে কেউ কিছু কইতে পারবো না। আচ্ছা মা, আপনারা দুজন মিলে গল্প করেন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করতেছি। আচ্ছা তো বল, শোন বাবা, যা কিছু করার তাড়াতাড়ি কর, বুঝছো? নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে জায়গাটা দিয়া, বুঝছো? ঠিক আছে মা, তুমি যত দ্রুত সম্ভব এই কাজটা করতেছি। আমাদের তো একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, একটু বেশি বাইরে গেছে তো। আমি টাকার চিন্তায় মরে যাচ্ছি, চোখে ঘুম নেই। আর এই মেয়ে কিভাবে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, হ্যাঁ? যেন কত সুখে আছে। আমার জীবনটা কয়লা হয়ে গেল, আরো স্বপ্ন দেখতেছে। তো স্বপ্ন আমি বের করতেছি, দাঁড়া। কি কি হয়েছে? তুমি ঘুমাও নাই? পানি খাবো? পানি এনে দিব? পানি না, আমার জন্য বিষ নিয়ে আয়। এই, তোরে যে বলছি আমি তোর বাবার বাড়ির থেকে টাকাটা নিয়ে আয়, তুই তো টাকাটা আনলি না। আমার চাকরিটা যদি না হয় তাহলে আমার মান সম্মান থাকবে, আমার স্বপ্ন পূরণ হবে? তা তো হবে না। তুই দিব্যি পা ছড়িয়ে ঘুমাচ্ছিস। আমি তো তোমারে কইলাম আমার ভাই আমারে কোনো টাকা পয়সা দিব না, আমার সাথে খারাপ ব্যবহার করে আমার বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমি কি এখন জোর জুলুম করে টাকা আইনা দিব, নাকি টাকা গাছের পাতা ছিঁড়া তোমার আইনা দিব? এই, কেন ছিড়বি না তুই? হ্যাঁ, তুই ওই বাড়ির মেয়ে না? তুই ভাগ পাবি না? জমির ভাগ তো তুই পাবি। টাকা আনলে সমস্যা কোথায়? তুই যদি টাকা না এনে দিতে পারিস, তোর খবর আছে বলে দিবি। শুধু তোর জন্য আমার চাকরিটা আটকে আছে, তোর জন্য আমার চাকরি হচ্ছে না। আমি কেমনে নষ্ট করলাম আরিফ? আমি কি তোমার চাকরি আটকায় রাখছি? আমি আমার রক্ত পানি কইরা এই সংসারটা চালাইতাছি, কিন্তু সেদিকে তোমার কোনো খেয়াল নাই। তোমার শুধু চাকরি চাকরি আর চাকরি। চুপ কর, একদম চুপ। তুই আসলে একটা অলক্ষী। তুই অলক্ষী বিধায় আমার সংসারের এই অবস্থা। আমার কোনো দোষ নাই, দোষ তোমার। তোমার কেন চাকরি করতে হইব আমার বাপের বাড়ির টাকা দিয়া? তুমি কি অন্য কোনো কাজ করতে পারো না? আমার স্বপ্ন তুই পূরণ করতে দিবি না, তাই না? তোরে বললাম আমি তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তুই আনতে পারবি না, তাই তো? মায়ের খা। কি করতেছো? ডাক দে। আম্মা, মা, ভাইজান। কি রে, তুই কই থেকে আইলি এবার? হ্যাঁ, আবার তুই এই বাড়িতে আইস? হ্যাঁ, একবার তোর এই বাড়ি থেকে বাই করে দেওয়ার পর তুই আবার এই বাড়িতে আইস? আম্মা, আমরা তো পরের বাড়ি আসিনি, এটা আমার শ্বশুর বাড়ি, এটা ওর নিজের বাড়ি। আসতে সমস্যা কোথায়? আর তাছাড়া আমি বললাম সরকারি চাকরি করব, 10 লাখ টাকার দরকার। টাকাটা তো দিলেনও না, ওর ভাগের জমিটুকুও দিলেন না। আগের জমিটা দিলে হয়তো বিক্রি করে আমি 10 লাখ টাকা বের করে নিতে পারতাম, এতে আপনার মেয়ের ভবিষ্যৎ ভালো হতো। আপনারা কিন্তু আমার বউয়ের হক মেরে খাচ্ছেন। হক? কিসের হক? তোর তো আমি আগেই কইছি যে তুই তোর হক সবকিছু নিয়ে গেছস। তুই আমার বোন বইলে আমি তোরে এতদিন কিছু কই নাই, কিন্তু তুই যদি এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস আমার মাথা কিন্তু গরম হয়ে যাবে। আর আমার মাথা যদি গরম হয় আমি কিন্তু উল্টা পাল্টা কিছু কইরা বসবো, কই দিলাম। ভাইজান, তোমার কাছে তো আমি এমনি এমনি টাকা চাই নাই, আমি চাইছি আমার ভাগের জমি। তুমি তো কিছুদিন আগে জমি বিক্রি করছো, আমার ভাগের টাকাটা আমারে দিয়ে দাও, তাইলেই তো হয়ে যায়। চুপ করাবে না, বড় ভাইয়ের মুখে মুখে তর্ক করবি না। ও যা কইতাছে ঠিকই কইতাছে। আর তোর বড় ভাইয়ের সম্পদ এ তো সব তোর বড় ভাই দেখাশোনা করে। হ্যাঁ, ওটা তোরা কি দিব? এবার সবকিছু কিন্তু আমার কাছে ক্লিয়ার। ওকে ঠকিয়ে সমস্ত সম্পত্তি নিজেদের করে নেওয়ার একটা ফোন দিয়ে এঁটেছেন, তাই না? সেই ফোন দিয়ে আমি কাজে লাগাতে দেব না। আপনাদের জন্য আমি ওর গায়ে হাত তুলেছি। এখন চিন্তা করছি টাকাটা যদি না দেন তাহলে ওকে আর আমি আমার সাথে নিয়ে গিয়ে কি করব? আপনাদের মেয়ে এই বাড়িতেই থাক,
এখন চিন্তা করতেছি অন্যভাবে আমার এগোতে হবে। কি করবি? মারবি আমারে? আরে মাইরা ডাক না। দেখছো মা, দেখছো আর কত বড় সাহস! ও কি কইতেছে দেখতেছো? না, ভয় নেই, মারবো না। তবে শুধু আপনাদের আটটা দেখলাম, একদম ছোট, সামান্য 10টা লাখ টাকা দিয়ে দিলে কিন্তু হয়ে যেত। দিলেন না তো, তাই আর কি করা। আপনাদের মেয়েকে খুঁটি বানিয়ে রাখেন, অন্য কোথাও বিয়ে দিয়ে দিন। রেখে গেলাম। শোন, টাকা নিয়ে তারপর ওই বাড়িতে যাবে। যদি টাকা না নিতে পারিস, এই বাড়িতেই থাক। গেলাম আমি। দেখছো মা, তোমার জামাই কি হয়ে গেল? তোমার জামাই আমার সাথে কেমন ব্যবহারটা করলো, তোমরাও আমারে বুঝলা না। সামান্য কিছু টাকার জন্য আমার সংসারটা ধ্বংস হয়ে যাইতেছে। এই তুই আমাকে দোষ দেস কেন? হ্যাঁ, তোর কপাল তুই পড়ছ, মাঝখান থেকে আমাকে দোষ আরোপ করতেছ। এখনো তোর কইতাছি তোর স্বামীর পিছনে পিছনে চলে যা, তাহলে তোর কপালটা পুড়ে যাইব, বুঝছো? না মা, আমি কোথাও যাব না। এই বাড়িটা আমার বাবার, এই বাড়িতে আমার হক আছে, এই জমিতে আমার হক আছে। আমি আমার হক না নিয়ে কোথাও যাব না। অনেক হয়েছে, ইয়ানাফ। আর না, তুই যদি আর একটা কথা বলিস আর এই মুহূর্তে যদি এই বাড়ি থেকে বের হয়ে না যাস, আমরা বাধ্য হব তোকে ধার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। যদি কারো সাহস থাকে, ক্ষমতা থাকে, তাহলে যেন আমাকে এই বাড়ি থেকে বের করে। এই বাড়ি থেকে আমি কোথাও যাইতাছি না। আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে, তাহলে আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। হ্যাঁ, কি রে? ওই তুই গাড়ি থেকে কই যেতেছ? যা, তোর যাবার পিছনে পিছনে যা। হ্যাঁ, ওদের ঘরের ভিতরে ঢুকে গেল। রাত হয়ে গেল, বাজারগুলো পড়ে রয়েছে, বৌমারও দেখতেছি না, আরিফরেও দেখতেছি না। তো কি করি? এই যে কি রে, তোর কি আসার সময় হইলো এখন? হ্যাঁ, বাজারগুলো পড়ে রয়েছে, আর তুই আগে আগে আসলি যে পিছে বৌমারে তুই লিখে। আমি না কো ওর বাবার বাড়িতে রয়ে গেছে, আমি ওকে রেখে আসছি। রাই খাইছি মানে? ওই তুই কি ভাবছস আমি নাকি তোর হাতের খেলার পুতুল? হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই করবি, ইচ্ছা হইলে রাইখে আসবি, ইচ্ছা হইলে আবার নিয়ে আসবি। এমন কি হয়েছে ওখানে? কি আর হবে, টাকা দেয়নি, ওর ভাই সাপ জানিয়ে দিয়েছে ওকে কোনো ভাগের জমি দেবে না। আমিও পরিষ্কারভাবে আমিনাকে জানিয়ে দিয়েছি, তোর ভাই যদি টাকা না দেয়, তোর স্থান আমার বাড়ি না, ওই বাড়িতেই থাক। এই বাড়িতে তোর কোনো স্থান নেই। ওই হারামজাদা, কি কইতেছস? টাকার জন্য নিজের বউরে তুই বন্ধক রাইখে আইছস? হ্যাঁ, যেই মাইয়া দিন রাত খাইটাই এই সংসারটা সাজায় রাখছে, তোরে দিন রাত সেবা করে, আর সেই মায়াটারে তুই রাইখে আসলি? এই তোমার নীতি কথা থামাও তো। পেটে ভাত না থাকলে নীতি কথাতে পেট ভরে না। ওর ভাই যদি টাকা না দেয়, আমি বলে দিয়েছি এই বাড়িতে ওর কোনো জায়গা নেই। শোন আরিফ, এই বাড়িটা কিন্তু আমার, এই বাড়ির কর্তা কিন্তু আমি। আমার বৌমা এই বাড়ির লক্ষ্মী। তুই যদি বৌমারে আনতে হিম্মত তোর না থাকে, তাহলে আমি নিজে যাই আমার বৌমারে আমি নিয়ে আসবো এই সংসারে। আর একটা কথা, তুই যদি বৌমারে না আনস, এই বাড়িতে যদি তুই একা থাকতে চাস, তাহলে তোর খেতার গাট্টি গুট্টি বাইন্দে আমার বাড়ির থেকে তুই বাইরে যা। বাবা, তুমি নিজের ছেলের থেকে ওই বাড়ির মেয়েকে কিন্তু বড় করে দেখছো। ও পরের বাড়ির মাইয়া না, ও এই বাড়ির মাইয়া, এই বাড়ির সম্মান। তুই এই বাড়ির সম্মান রে বিক্রি করে দিয়েছিস। আমি তোরে সাপ সাপ একটা কথা কয়ে দিই, তুই যদি বৌমারে এই বাড়িতে ফেরত না আনস, তাহলে তোর এই বাড়িতে থাকার দরকার নাই। শেষ পর্যন্ত কিন্তু বাপ ছেলের সম্পর্ক থাকবো না, এই কথাটা মাথায় ঢুকায় রাখিস। এটা কিন্তু আমি কয়ে রাখলাম। কার কাছে কি করলাম আমি? হ্যাঁ, ও এক কান্দা শুনলো আর কান্দা বের করে দিল। আমি কি করি এখন? কি করি আমি এখন ওরে নিয়ে? হ্যাঁ, কিরে আমেনা, ঘরে তো তুই অনেক তেজ দেখাইছস, আর এখন আইছি এইখানে বসে রইছ। আর তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? আমি যা বলছি সত্যি কথা বলছি ভাবি। যদি সত্যি কথা কারো গায়ে লাগে, তাহলে আমার কিচ্ছু করার নাই। আমি আমার বাপের ভিটায় দাঁড়ায় আছি। শোনো ভাবি, তুমি আমার সাথে যে ব্যবহারটা করতেছো না,
এটা একদম ঠিক করতেছো না। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? তোর স্পর্ধা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই জানোস না আমি এই বাড়ির গিন্নি? তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর কি মনে হয় আমার মুখে মুখে কথা বইলা তুই এই বাড়িতে টিকতে পারবি? ওরে আমার লাঠিয়াল রে, তুই তো আমারে চিনিস না। তোরে আমি কুত্তার মতো এই বাড়ি থেকে তাড়াবো। এই শিউলি, কি হয়েছে? আর তোমরা দুইজনে এভাবে চিল্লামেলা করতেছো কেন? ওগো, তুমি আসছো? দেখো না তোমার বোন আমাকে কি বলতেছে। ও নাকি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। দেখছো, তুমি নাকি তোমার বোনের দয়াতে এ বাড়িতে আসছো। তোমার বোন যদি দয়া না দেখাতো তাহলে নাকি তুমি এই বাড়িতে টিকতেই পারতে না। তোমার বোন নাকি এই বাড়ি দখল কইরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। কি রে আমেনা, তুই কি তোর ভাবির এগুলো কইছস? তোর তো সাহস দিন দিন বাইরে যাইতেছে। ভাইজান, তুমি ওনার কথা বিশ্বাস করতেছো? আমি তোমার ছোট বোন, ছোটবেলা থেকে তুমি আমারে চিনো। আমি শুধুমাত্র আমার হকের কথা বলতেছি, আমার অধিকারের কথা বলতেছি। আচ্ছা ভাইজান, তুমি আমার একটা কথা কও তো, তোমার কি মনে হয় তোমার বোন এমন কাজ করতে পারে? আজকে আমি একটা সমস্যার মধ্যে আছি। আমার স্বামী জোর জবরদস্তি আমার এই জায়গায় দিয়ে গেছে, এই জন্য বাধ্য হয়ে তোমার বাড়িতে পড়ে আসছি। এর মানে এই না যে তোমরা যে যেমনে পারো আমার কথা শোনাইবা। চুপ কর, একটা কথা বলার চেষ্টা করবি না। আমার বউ কেমন আমার চাইতে ভালো কেউ জানে না, আর তুই আমার বউয়ের নামে বদনাম করিস। ভাইজান, ভাবির আসল চেহারা সম্পর্কে তুমি কিছুই জানো না। আমি তো শুধুমাত্র ভাবির আসল চেহারা তোমার চিনাইতেছিলাম। এত বড় কথা আমার সামনে তুই আমার বউর অপমান করস? তোরে আজকে মাইরে ভালো মুখ। ভাইজান, ভাইজান, আমার কথা শোনো ভাইজান। মাইরে ফেলমু তোরে আজকে, মাইরে ফেলমু। ভাইজান, ভাইজান, আমার আর মাইরো না ভাইজান। থাক, আর মারো না, মারলে মইরা যাইবো। তুই এই মুহূর্তে আমার বাড়ির থাইকা বার হইয়া যাবি। তোরে অনেক সহ্য করছি, তোরা আর কিন্তু সহ্য করতে পারুম না, কয়ে দিলাম। ভাইজান, আমি তোমার ছোট বোন। তুমি আমার সাথে যে অন্যায় অবিচার করতেছো, আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে। আল্লাহ একদিন এইসবের বিচার করবো ভাইজান। দেখো, এত মারার পরেও ওর মুখ বন্ধ হয় না, ওর বিষ কমে না। একটা কাজ করো, ওর বিষ দাঁত দুটা ভেঙে দাও। এখনো তোর মুখ বন্ধ হয় না? আল্লাহ, তুমি সব দেখতেছো। আল্লাহ, আমার উপর কেমন অবিচার হইতাছে। আমার পরিবারের মানুষ আমারে ঠকাইতেছে। আল্লাহ, আল্লাহ, তুমি এসব কিছুর বিচার করো, আমার ন্যায় বিচার দিও। আল্লাহ, শোন, এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। তার থেকে ভালো স্বামীর বাড়ি চলে যা। আল্লাহ ঠিকই আমার কথা শুনবো। আল্লাহ যারা অন্যায় করে সেই জালিমদের ঠিকই একদিন বিচার করে। এই শোন, আমি তোর একটা কথা কই, তুই এই বাড়ির কোনো ভাগ পাইবি না। আর একটা বার যদি তুই তোর অধিকার আর ভাগ ভাগ করস, আমি তোরে আস্তা মেরা ফালাম কইলাম। আমি ঘরে যাইতেছি। আমি ঘর থেকে আওয়ানোর পর যদি দেখি তুই এই জায়গায় আসোস, তোর কি হইব তুই নিজেই কল্পনা করতে পারবি না। এই চলো, চলো। আল্লাহ, আরে আর কতক্ষণ এইভাবে বসে থাকবি? হ্যাঁ, যা আমেনারে নিয়ে আয়। একটা মেয়ে মানুষ এইভাবে তার বাপের বাড়িতে রাখা ভালো দেখায় না। যা। না বাবা, আমি ওকে আনতে যাব না। ওকে আমি বলে দিয়েছি, টাকা ছাড়া যদি এই বাড়িতে ও ঢোকে তাহলে ওর মাঝে আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে না, সব শেষ। সি আরিফ, তুই আমার সন্তান, ভাবতে তো আমার অবাক হইতেছে রে। হ্যাঁ, টাকার জন্য একটা মেয়ে মানুষে এইভাবে তুই অবহেলা করতেছস? হ্যাঁ বাবা রে, ও কিন্তু তোর অর্ধাঙ্গিনী রে। কিসের অর্ধাঙ্গিনী? স্বামীর বিপদে যদি স্ত্রী পাশে না দাঁড়াতে পারে তাহলে তার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। আমি ওকে বলে দিয়েছি বাবা, ও যদি টাকা না আনতে পারে তাহলে ওকে আমি তালাক দিব। খবরদার আরিফ, মুখ দিয়ে একবার যা বাইর করছো সার কিন্তু বাইর করবি না। তালাক কি তোর হাতের মোয়া? হ্যাঁ, তুই চাইলেই তুই ওরে তালাক দিয়ে দিবি? আমি পয়সা থাকতে আমার এই বাড়িতে এরকম অপকর্ম করতে আমি দিব না। আমার বাড়িতে থেকে তুই এই অপকর্ম করবি? এই টাকা কই? টাকা দে। তোর ভাইকে 10 লাখ দিছে? টাকা দে, টাকা দে, তাড়াতাড়ি টাকা দে। কি হলো? তুই চুপ কেন? টাকা আনিসনি?
টাকা যদি না আনি সেই মুহূর্তে এখান থেকে বেরো। আমার বাড়ি তোর কোনো জায়গা নেই, বেরো। টাকা টাকা ছাড়া কি আমার মূল্য তোমার কাছে একটুও নাই? সারাক্ষণ শুধু টাকা টাকা টাকা। এই টাকার জন্য আমি আজকে কত অপমান অপদস্থ হয়েছি তুমি জানো? আমার মা আমারে বাড়ি থেকে বার কইরা দিছে, আমার ভাই আবার গায়ে হাত তুলছে, আমারে মারছে, মায়েরা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার কইরা দিছে। আমি তো তোমার জন্য টাকা আনতে পারি নাই। এখন কি তুমিও আমার সাথে এই ব্যবহারটা করবা? হ্যাঁ বলবো। ওই চাকরিটা আমার শখ। প্রতিটা মানুষের একটা শখ থাকে। আমার শখ যেহেতু পূরণ হবে না, সেহেতু তোরে আমি আজকে এই মুহূর্তে তালাক দেব। খবরদার আর একবারও তুমি তালাকের নাম মুখে আনবা না। তুমি আমারে কি তালাক দিবা? আজকে আমি কইতাছি আমি তোমারে তালাক দেব। তোমার সংসার করার জন্য আমি অনেক কষ্ট করছি। দিনের পর দিন তুমি আমার সাথে অন্যায় অবিচার করছো, আমি সবকিছু সহ্য করছি শুধুমাত্র তোমার সাথে সংসার করার জন্য। কিন্তু আর না আর পারতেছি না। আজকে আমার মা আমার ভাই সবাই আমার অপমান অপদস্থ করছে, আমার ভাই আমারে মাইরা বাড়ি থেকে বার কইরা দিছে, তাও আমার এত কষ্ট লাগে নাই। যতটা কষ্ট তোমার কথা শুনে আমার লাগতাছে, তোমার এই চেহারাটা দেখে আমার লাগতাছে। সমস্যা নাই, তুমি তো আমার সাথে সংসার করতে চাও না তাই না? সংসার করার দরকার নাই। একজন পুরুষ মানুষ তার সংসারের কথা চিন্তা কইরা চাকরি বাকরি খাটুনি যা আছে সব করে। একজন পুরুষ মানুষ চাকরি করে তার স্ত্রীর শখ আহ্লাদ পূরণ করার জন্য, তার সন্তানের শখ আহ্লাদ পূরণ করার জন্য। তুমি কেন চাকরি করতে চাও? আমারে কষ্ট দেওয়ার জন্য? আমার রক্তের উপর তুমি রাজত্ব করতে চাও? আমি কিন্তু সম্পত্তির জন্য মার খাইয়ে আসি নাই, আমি তোমার চাকরির জন্য মার খাইয়ে আইছি। আমার রক্তের উপর তুমি রাজত্ব করবা, করো, সমস্যা নাই, আমি থাকলেই না করবা। দেখলি দেখলি তো তোর জন্য মায়াটা কত কষ্ট পাইলো, তোর জন্য এই মায়াটা রক্ত জড়াইছে। আরিফ এখনো সময় আছে, আমার বৌমারে তুই একটু বুঝতে চেষ্টা কর। দেখ আরিফ, একটা কথাই আছে, বল বল নিজের বাহু বল। দরকার হইলে তুই অন্য কাজ কর, চাকরির দরকার নাই আমার। তাও সংসারের মধ্যে অশান্তি করিস না বাবা। আর শোন বাবা আরিফ, এই কপালে যা আল্লাহ লেখা রাখছে সেইটাই হবে। যতই তুই জোর করস, তোর কপালে যদি চাকরি থাকে চাকরি এমনিতেই হবে। আর চাকরি না থাকলে ওই 10 লাখ কেন 1 কোটি টাকা দিলেও চাকরি হবে না। তাই আমার কথাটা শোন, সবকিছু ভুলে গিয়ে তুই একটা কাম কাজ কর, দেখবি সংসারে সুখ আইবো। আব্বা, ছেলের বোঝায় কোনো লাভ নাই। সে বুঝার মানুষ না, সে বুঝবো না। তার মাথার মধ্যে সরকারি চাকরির ভূত চাপছে। এই চাকরির জন্য তার যদি আমাকে মাইরাও ফেলানো লাগে, তাও মনে হয় সে 2 বার চিন্তা করবে না। সমস্যা নাই, সে চাকরি করবে না, করুক। কিন্তু একটা দিন আসবে যেদিন তোমার কাছে চাকরি থাকবে, টাকা পয়সা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তুমি আমারে পাবা না, আপন কোনো মানুষ পাবা না। সেদিন তুমি পদে পদে পস্তাবা। আমার মূল্য তো তোমার কাছে 1 বিন্দুও নাই। সমস্যা নাই, যেখানে আমার মূল্য নাই আমি সেখানে থাকতে চাই না, আমি চলে যাইতেছি। তুমি ভালো থাকো। না আমি না, দাঁড়াও, তোমার কোথাও যেতে হবে না। আমি আসলে একটা জানোয়ার হয়ে গিয়েছিলাম টাকার লোভে। আজকে যদি আমি তোমাকে টাকার জন্য চাপ না দিতাম, তাহলে তোমার এই অবস্থা হতো না। ইস, কি অবস্থা হয়েছে তোমার। আমাকে তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না। বাবারে, ক্ষমা চাওয়ার আগে তুই একবার ভাইবা দেখ, তুই ওর সাথে কি করছস। চাকরিটা কিন্তু বড় না রে বাবা, সবচেয়ে বড় হইতেছে হইলো মিলেমিশে থাকা, ভালোবাসা। এটাই হলো সবচেয়ে বড় রে বাবা। আমি না, আমার আর চাকরির দরকার নেই। আমি চাকরি চাই না। দরকার পড়লে আমি রিক্সা চালাবো, দিন মজুরের কাজ করব, কিন্তু আর কোনোদিন মানুষের কাছে তোমার কথা শোনাবো না। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। বৌমা যাও, আরে নিয়ে যাও, যা বাবা, বৌমারে নিয়ে ঘরে যা। চলো। শিউলি, তুমি কই? শুইলো একটা আসো শিউলি, আমার পাতে একটু দাবায়া দাও শিউলি। ও কি হইছে? আমার পাশে একটু দাবায়া দাও, আমি শান্তি পাচ্ছি না, ব্যথায় মরে গেলাম। পুরো রুমটা কি গন্ধ, মনে হচ্ছে যেন মরাল আছে এখানে পড়ে আছি, সেই গন্ধ। কি হয়েছে ডাকতেছো কেন? তোমার যে কে আমি বিয়া করলাম। শিউলি,
তুমি এটা কেমন কথা কইতেছ? আমি তোমার স্বামী, আজকে আমার পায়ে পছন্দ হচ্ছে দেখা তুমি দূরে সরে যেতেছ। বলবো না কি বলবো, তোমার এই পায়ের গন্ধে এখানে আর থাকা যাচ্ছে না, আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই অবস্থায় তোমার আমার খুব দরকার। আমার সেবা করবা না তুমি, আমার পাশে থাকবা না, আর তুমি আমার এই অবস্থায় রাখা বাপের বাড়ি যাইবা গা। তাইলে কি করব? এইখানে থেকে তোমার সেবা করব? এই পচা পায়ের গন্ধ নিব? আমার এসব আর সহ্য হচ্ছে না, আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাব। মা, ও মা, মা তুমি কই? কি রে বাবা, কি হইছে? মা আমি মরে যাচ্ছি, মা ব্যথায় যন্ত্রণায়। ও মা, দেখো না, শিউলি আমারে রাখা বাপের বাড়ি যাইতেছে। কি কইতেছো বৌমা? তুমি চলে যাইবা, তুমি আমার পোলার সেবা করবা, এন থাকবা, আর তুমি কইতেছো চলে যাবা? এটা কোন ধরনের কথা? দেখেন আম্মা, আপনার ছেলের সেবা আপনিই করেন, আমি পারবো না আপনার ছেলের সেবা করতে। এটা কি বলতেছো বৌমা? শিউলি, তুমি যাও না আমার সাইডা। ও মা, মানে আমি মরে গেলাম। দেখলা মা, শিউলি আমার কেমনে সাইডে শুইলা গেল মা। ও মা, মানে আমার পায়ের মধ্যে জানি মা কিনা করাত দিয়ে কাটতেছে মা, আমি সহ্য করতে পারতেছি না মা। আমি আর কি করুম রে বাবা, ডাক্তার তো দেখাইলি অনেক, তারপর ওষুধ পানিও খাইতেছ, কোনো কাজই তো হইতেছে না। কেমনে যে এই পাউডা ভালো হইব আল্লাহই জানে। আর তোর যে এই ব্যারামটা, এটা তো কেউ কইতেও পারতেছে না, এটা কি ব্যারাম? ও মা, আবার না এটা কোনো ব্যারাম না মা। হ্যাঁ, এটা কি মনে হয় জানো মা, আমার অভিশাপ লাগছে মা। আমার ফুলের মতো বনটাকে আমি রক্ত করছি মা, সেই অভিশাপ লাগছে মা। এটা এটা তার চোখের পানির অভিশাপ মা, আবার এটা কোনো ব্যারাম না মা। বাবারে, একটা কথা একেবারেই সত্যি, আমরা আসলে আমিনার লগে খুব ব্যবিচার করছি। তুমি আমিনারে ডাকো মা, আমি আমার সহায় সম্পত্তি যা আছে সব এনে দিয়ে দেবো মা। আমি মনে হয় আর পারতুম না মা, আমিনারে ডাকো, আমি এর কাছ থেকে ক্ষমা চাইয়া আমি মরতে চাই মা। মা তুমি আমিনারে ডাকো মা, যেমনে পারো আমিনারে ডাকো। বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি সকালে যাই আমিনারে নিয়ে আসুন নে। সকালে না মা, তুমি এখনই কাউরে দিয়া আমার বোনটারে নিয়ে আও মা, আমার মনে হয় না আমি আর বাঁচবো মা। না বাজার, এই কথা কইস না, সব ঠিক হয়ে যাইব। ঠিক আছে, আমি যাইতেছি, তুই একটু ঘুমা, চোখ বন্ধ করে, সব ঠিক হয়ে যাবো না। ও মা, হ্যাঁ, আবার তো ঘুম আইবো না মা। যখনই আমি চোখটা বন্ধ করি মা, আবার ওই নিষ্পাপ ফুলের মতো বোনের মুখটা আমার সামনে ভাইসা আছে মা, আমি ঘুমাইতে পারব না মা। তুমি আমার বোনের আমার আইনা দাও। আচ্ছা আমি খাইছে মাপসা মা, হ্যাঁ, তুমি আর আইনা দাও মা। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ঠিক আছে? হ্যাঁ মা। একটু চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ কর, ঠিক হয়ে যাবো সব, ও। আল্লাহ ভরসা। আমেনা, এ আমেনা, ঘরে আছো? আমেনা, কি ব্যাপার আপনি আপনি আইছেন? কি ব্যাপার রতন ভাই, আপনি এত রাইতে আমাদের বাড়িতে কেন আইছেন? বুঝতে পারছি, আমার ভাইজান পাঠাইছে তাই না? আমারে মায়েরা তো শান্তি হয় নাই, তাই এখন আমার স্বামীরে মারবে, তাই তো? সাগর ভাই কেন হুকুম দেবো মানে? সাগর ভাই তোমার ডাকতে বেড়াইছে, সাগর ভাই পায়ে পছন্দ। পচন ধরছে মানে? 2 দিন আগেও তো দেখলাম সে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। এর পায়ে যে পছন্দ হচ্ছে এমন গন্ধ, এর বউ এর রেখে বাপের বাড়ি চলে গেছে। কাল রাত থেকে অনেক যন্ত্রণা, খালি তোমাদের নাম বলতেছে, আমেনা আমেনা, তারপর তোমার বোন জামের নাম বলতেছে, বুঝছো? তোমরা একটু চলো, তোমাদের কাছে মাপ চাইলেও একটু মুক্তি পাবো। না, আমি যাব না। যে ভাই আমার রক্ত ঝরাইছে, আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার কইরা দিছে, আল্লাহ সবকিছু দেখছে, আল্লাহ তার বিচারও করছে। আমি জানি তোমার ভাই তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, আমার সাথেও কিন্তু কম খারাপ আচরণ করেনি। দেখো, তার পাশে এখন কেউ নেই, আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত। মা আমেনা, আমার দিকে তাকা। আমি মানতেছি তোমার ভাই তোমার সাথে অন্যায় করছে, কিন্তু সে তো এখন মৃত্যু সজ্জায়। এই সময় তোমার যাওয়া উচিত, আর ক্ষমাশীল রে আল্লাহ খুব পছন্দ করেন। আমি না, চলো যাই, আমি তো তোমার পাশে আছি, আজ আর তোমার সাথে কেউ খারাপ আচরণ করতে পারবে না। চলো আমার সাথে। আমার যে পরিমাণ অপমান করছে, আমার মন সায় দিতেছে না। মারে, এটাই তো এখন সুযোগ, যে তোমার অপমান করছে সেই তো তোমার এখন যাইতে কইতেছে, তোমার যাওয়া উচিত।
রতন ভাই, আপনি যান, আমি আসছি। ঠিক আছে ভাই, আমি যাই তাইলে, তোমরা আসো। এই ঘরে যাও, ঘরে গিয়ে টর্চ লাইট নিয়ে এসো। যা বাবা, যাই, কিন্তু আবার কোনো ঝামেলা টামেলা করিস না। না, কোনো ঝামেলা করবো না। হ্যাঁ, কই আপা গেলাম। আচ্ছা, এসো এসো এসো। যাও মা, সাবধানে যাই। ও মা, হ্যাঁ আমি নাকি আইবো মা? হ আইবো, তোর বোন না? আমি যে আর ব্যথা সহ্য করতে পারতেছি না মা। আমার আমার বইনিকে না দেখে আমি মরতে চাই না মা। না বাবা, ও আইবো, তুই চিন্তা করিস না। ওই যাই পড়ছে আমি না। ভাইজান, বোন তুই আইসোস? ভাইজান, তোমার এই কি অবস্থা হয়েছে? বোন, এই সব কিছু হচ্ছে আমার পাপের ফসল বোন। আমি তোর উপর কতই না অত্যাচার করছি। আমি তোরে যেটা করছি বোন, এটা কোনো ভাই করতে পারে না বোন। আমি আমি উকিলকে খবর দিছি বোন। উকিল আইব কিছুক্ষণ পর। আমার জায়গা জমি আব্বার ধন সম্পত্তি যা আছে, আমার বাড়ি সবকিছু আমি তোর নামে লিখে দেবো বোন। আমার মাফ করে দে বোন, আমার মাফ করে দে। ভাইজান, তুমি সব কি বলতেছো? আমার জায়গা জমি টমি কোনো কিছু দরকার নাই। যেখানে আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের এমন অবস্থায়, সে জায়গায় জায়গা জমি সবকিছু ভিত্তিহীন। আমার কোনো কিছু দরকার নাই। আমি তো শুধু তোমার কাছে একটু ভালোবাসা চাইছিলাম, বিপদে পড়ছিলাম তাই সামান্য একটু জমি চাইছিলাম যাতে বিপদটা কাটায় উঠতে পারি। কিন্তু তার মানে এই না আমি তোমার সব জায়গা জমি ধন সম্পদ সবকিছু নিয়ে যাব। আমি মনে প্রাণে চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর আমারে সুন্দর কইরা বোন কইরা ডাকো। দেখছো সাগর, দেখ তোর ছোট বোন তোর দেখতে আইছে। ও কত বড় মনের মানুষ, ওর লাগে কত কিছু করছ তুই। দেখছো একটা খবরে তোর বোন তোরে দেখতে চলে আসছে, কত বড় মহৎ। আর আমরা আমরা কত বড় পাপী। আল্লাহ যেন আমরা মাফ করে দেয়। মারে তোর ভাইটারে তুই মাফ করে দিস। হ্যাঁ মা, আমি ভাইজানরে মাফ কইরা দিছি। আমার আর কোনো অভিযোগ নাই। আমি শুধু এখন আল্লাহর কাছে দোয়া করি ভাইজান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাই, অনেক অন্যায় করছি ভাই তোমার উপর ভাই। ভাই, আমার ক্ষমা করে দিও ভাই। আর তোমার চাকরির জন্য যা লাগবে সব কিছু আমি ব্যবস্থা করবো ভাই। শুধু আমার ক্ষমা করে দিও ভাই। ভাইজান, পুরাতন কথা সব বাদ দেন। আসলে আপনি তো আমার আত্মীয়। আপনার পাশে বিপদে না দাঁড়াতে পারলে কে দাঁড়াবে বলুন? আমি সব ভুলে গেছি। আমি আপনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করি। আপনি আমার বড় ভাই, দু চারটা কথা শোনাতে পারেন, ওতে আমি কিছু মনে করিনি। এই শোনো, তুমি একটা কাজ করো, ভাইজানের পাশে বসো, আমি একটা গাড়ি ডেকে নিয়ে আসি। ভাইজানকে হসপিটালে নিতে হবে। মারে তোর ভাইটারে তুই মাফ করে দিস। তোর ভাই ভুল বুঝতে পারছে, তুই ওরে মাফ করে দিস। তুই তো ছোট মানুষ। হ্যাঁ মা, আমি আমার ভাইজানরে মাফ করে দিছি। ভাইজান দেখবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইব। হ